আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা করছি ক্লাস 10-এর জীবনবিজ্ঞান ও পরিবেশ, চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন চ্যাপ্টার। গত ক্লাসে ল্যামার্কের তত্ত্ব সম্পর্কে আলোচনা করেছি। আজকের আলোচনা করব ডারউইনের মতবাদ নিয়েই আলোচনা করব। ভিডিওটি দেখার সময় অবশ্যই তোমরা তোমাদের ক্লাসের জীবনবিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে। দেখো, গত ক্লাসে ল্যামার্কের তত্ত্বে আমি দেখিয়েছি যে আধুনিক প্রকৃতিবিদ বা বিজ্ঞানীগণ ল্যামার্কের এই সরল তত্ত্বকে বিবর্তনের জটিল পদ্ধতিতে যুক্তি তর্ক সহকারে পরিত্যাগ করেছেন, কিন্তু আধুনিক প্রকৃতিবিদ এবং জীববিজ্ঞানীরা ডারউইনের মতবাদকে প্রতিষ্ঠা করেছেন। তাই বিবর্তনের প্রবাদ পুরুষ বলা হয় চার্লস রবার্ট ডারউইনকে। বিবর্তনবাদের প্রবাদ পুরুষ, বিবর্তনবাদের প্রবাদ পুরুষ ব্রিটিশ প্রকৃতিবিদ চার্লস রবার্ট ডারউইন। 1859 খ্রিস্টাব্দে তার অভিব্যক্তি সম্বন্ধীয় মতবাদ বিখ্যাত পুস্তক অন দি অরিজিন of species by means of natural selection প্রথম প্রকাশ করেন। প্রথম প্রকাশ করেন দেখো, প্রকৃতিপ্রেমী চার্লস ডারউইন দীর্ঘ 5 বছর, প্রায় 1831 থেকে 1835 সাল HMS বিগল নামক একটি জাহাজে বিশ্ব পরিক্রমায় বেরিয়ে আটলান্টিক মহাসাগরীয় বিভিন্ন দ্বীপপুঞ্জে উদ্ভিদ, বিশেষভাবে গ্যালাপাগোস ও পশু পাখিদের খুব কাছ থেকে লক্ষ্য করেন। এই সমুদ্রযাত্রা ও পরবর্তীকালে তার বিভিন্ন কাজের অভিজ্ঞতার নিরিখে 1859 খ্রিস্টাব্দে তার এই পুস্তক তার যে অভিজ্ঞতা তিনি লাভ করেছিলেন এই ভ্রমণকালে এবং সে সম্বন্ধে তিনি যে ধারণা লাভ করেছিলেন সেগুলি তিনি এই পুস্তকে প্রকাশ করেন। তার এই কাজের পিছনে T.S. ম্যালথাস, আলফ্রেড রাসেল ওয়ালেস এর গবেষণার কাজ, বিখ্যাত ভূতাত্ত্বিক চার্লস লয়েল এর কাজের প্রভাব ছিল। ডারউইন তত্ত্ব হল বিবর্তনের ব্যাখ্যায় প্রকাশিত তত্ত্বগুলির মধ্যে সবচেয়ে আলোচিত এবং স্বীকৃত তত্ত্ব। যদিও পরবর্তীকালে বংশগতি বিজ্ঞান আবিষ্কারের ফলে এই তত্ত্বের অনেক পরিবর্তন ঘটানো হয়েছে।
এবার দেখো ডারউইন তত্ত্বের প্রধান ধারণা কি না, ডারউইন তত্ত্বের প্রধান ধারণা যদি দেখি তাহলে প্রথম আমরা কি দেখব না, জীব জগৎ সদা পরিবর্তনশীল, স্থির নয়। জীব জগৎ সদা পরিবর্তনশীল, স্থির নয়। জীবের দুইয়ে কি দেখব না, জীবের বিবর্তনের পথ ধীর। জীবের বিবর্তনের পথ ধীর। কতকগুলি দ্রুত পরিবর্তনের মাধ্যমে ঘটে না, কতকগুলি দ্রুত পরিবর্তনের মাধ্যমে ঘটে না, পরিবর্তনের মাধ্যমে ঘটে না। সাদৃশ্যযুক্ত প্রজাতিগুলি একই উদ্বংশীয় জীব থেকে উৎপন্ন হয়। সাদৃশ্যযুক্ত প্রজাতিগুলি একই উদ্বংশীয় জীব থেকে উৎপন্ন হয়। চারে কি দেখব আমরা, প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব বিবর্তনের কৌশল নির্দেশ করে। প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব বিবর্তনের কৌশল নির্দেশ করে। ডারউইন তত্ত্বের প্রধান ধারণা এখান থেকেই তৈরি হয়। এবার আমরা কি জানবো, প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের মূল কথা। ডারউইনের তত্ত্ব বা ডারউইনবাদকে প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব বা, তাহলে দেখবো এবার ডারউইনের মতবাদকে প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব বলা হয়। তাহলে প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের মূল কথা যদি আমরা বলি তাহলে কি হবে না, দেখো জীব জ্যামিতিক হারে বংশ বিস্তার করে অপত্য উৎপাদন করে। কিন্তু পৃথিবীতে খাদ্য, বাসস্থান প্রভৃতির অপ্রতুলতার জন্য সকল জীবকে জীবন সংগ্রামে লিপ্ত হতে হয়। জীবন সংগ্রামে লিপ্ত হতে হয়। জীবন সংগ্রামে
লিপ্ত জীবেদের মধ্যে যারা উন্নত প্রকরণযুক্ত হয় তারা প্রাকৃতিক নির্বাচন লাভ করে। পৃথিবীতে বেঁচে থাকার বেশি সুযোগ পায়। বেঁচে থাকার বেশি সুযোগ পায়। এবং পরিবেশে সফলভাবে অভিযোজিত হওয়ার বৈশিষ্ট্য নিয়ে অভিযোজিত হওয়ার বৈশিষ্ট্য নিয়ে বেশি অপত্য উৎপন্ন করে। কালক্রমে এইরূপে অনেক উন্নত বৈশিষ্ট্যের সমন্বয়ে নতুন প্রজাতির সৃষ্টি হয়। ডারউইন তত্ত্বের মূল কথা এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। জীব জ্যামিতিক হারে বংশবিস্তার করে, অপত্য উৎপাদন করে, কিন্তু পৃথিবীতে খাদ্য, বাসস্থান প্রভৃতির অপ্রতুলতার জন্য সকল জীবকে জীবন সংগ্রামে লিপ্ত হতে হয়। জীবন সংগ্রামে লিপ্ত জীবেদের মধ্যে যারা উন্নত প্রকরণযুক্ত হয় তারা প্রাকৃতিক নির্বাচন লাভ করে, পৃথিবীতে বেঁচে থাকার বেশি সুযোগ পায় এবং পরিবেশে সফলভাবে অভিযোজিত হওয়ার বৈশিষ্ট্য নিয়ে বেশি অপত্য উৎপন্ন করে। কালক্রমে এই রূপে অনেক উন্নত বৈশিষ্ট্যের সমন্বয়ে নতুন প্রজাতির সৃষ্টি হয়। তাহলে দেখো, এই ক্লাসটিতে আমি ডারউইনবাদ বা ডারউইন তত্ত্বের মূল কথাটি নিয়ে আলোচনা করলাম এবং সেটি কিভাবে ডারউইনবাদ বা ডারউইন তত্ত্ব ডারউইন কিভাবে রচনা করেছিলেন সে সম্পর্কেও আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসে ডারউইন কিভাবে তার এই মতবাদকে বা এই মূল তত্ত্বকে ব্যাখ্যা করেছেন সেটি নিয়েই আলোচনা করব।